যখন যখন প্রথম স্কুলে যাইতাম, টিফিন বাটি আছে না, টিফিন বাটি, ওই টিফিন বাটি দিয়ে আমি ভাত নিতাম, বাড়িতে ভাত নিতাম, ওই স্কুলে পরে বন্ধু বান্ধব মিলে সবাই খাইতাম। এখন আমাদের স্কুলে তো কোনো মনে করেন মাস্টার, মুসলমান মাস্টার নাই, সবই উপজাতি, চাকমা উপজাতি, উপজাতি আর কি বলে। তো খুব এদিক ওদিক খুব মাস্টারদের, ছাত্ররা, শিক্ষকরা সবাই উচ্চভাবে হাঁটাচলা মিলামিশি থাকতাম। কিন্তু যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এরপর থেকে আমি এলোমেলো হয়ে গেছি। এদিকে গেলে আমি শান্তি হয় না, এদিকে গেলে আমার ভাইয়ের কাছে, বড় ভাইয়ের কাছে গেলে আমি ভালো থাকি না, মেজো ভাইয়ের কাছে গেলে ভালো থাকি না, সেজো ভাইয়ের কাছে গেলে ভালো থাকে না, নুয়া ভাইয়ের কাছে গেলে ভালো থাকে না, নিজে নিজে থাকতে চাইলেও নিজে খাইতে চলতে পারি না। এমন জীবনযাপন আমার জীবনে চলছে। 7 কিলোমিটার দূরে বাজার, আমাদের গ্রাম থেকে 7 কিলো, 14 কিলোমিটার, প্রায় 15 কিলোমিটার দূরে আমাদের বাজার থেকে আমাদের গ্রাম। তো এই রাস্তাঘাটের মতন কিন্তু বাড়ি না, আমাদের বাড়িতে ছিল এরকম রাস্তাঘাট না। ওই বাড়িতে এমন বাড়ি যেটা যখন পানি হাঁটু পর্যন্ত, রান পর্যন্ত পানি হয়, যখন এটা নদী বলে, দুই পাশে পাহাড়, মাঝখানে একটা নদী, এই নদীতে হাঁটতে হয়, মানে ওইটিকে ভাষায় সরা বলে, সরা উচ্চারণ করে। ওইখানে আবার ঝিল থাকে, ঝিল, যে ঝিলগুলো গায়ে লাগলে চামড়া উঠে যায়, কোনো গোসা খাইলে চামড়া উঠে যায়। এত কষ্ট করে বাজারে যেতে হতো। আমি তো একলা একলা যেতে, সংসার আমি নিজে নিজে চালাচ্ছি। মনে করেন সারাদিন কাজ করতাম, 50 টাকা আমাকে দিত। সারাদিন কাজ করতাম, 50 টাকা মনে হয় আমাকে দিত। ওই 50 টাকা দিয়ে মনে করেন একদিন 7 দিন কাজ করতাম, 6 দিন কাজ করতাম। 6 দিন কাজ করলে 50 টাকা, রিজার্ভ করেন কত টাকা আসে? 6 দিন কাজ করলে 50 টাকা করে যদি হয় 300 টাকা। এই 300 টাকা দিয়ে বাজারে যাইতাম। তখন তো চালের কেজি 18 টাকা ছিল, 18 কেজির চাল ছিল, ওখানে 5 কেজি চাল কিনতাম, বাগে দিয়ে বাজার করতাম। এই হচ্ছে আমার জীবনযাপন শুরু জীবনে। এই পর্যন্ত বুক পর্যন্ত কলা ছড়া বলে আর কি, কলা কানি, এই 4টা কলা, দুইটা করে এরকম ভাবে বানতাম। এই মাঝখানে একটা বাঁশ হতো, বানতাম, মাঝখানে বাঁশ হইতো, এখানে গাড়ির উপরে নিয়ে বাজারে যাইতাম। 15 কিলোমিটার দূরে বাড়ি, বাজার 15 কিলো। এরকম সুন্দর ভাবে রাস্তাঘাট না, কিন্তু ওই রাস্তাঘাট এমন ভয়াবহ, এমন ভয়ঙ্কর, নিচে কি আছে কি নাই এটা দেখাও যায় না। কত যে নখ আমার ফেটে গেছে, রক্তাক্ত হয়ে গেছি, নখ কত যে ভেঙে গেল, নখ কত ফেটে গেল, নখ কত ফাইটে রক্ত রক্ত হয়ে গেছে, একমাত্র তখন আমি জানতাম, আমি বুঝতাম কি কষ্ট না করতে হয়েছে। এরপরে সেই বাজারে গিয়ে মনে করেন সকাল 5টা রওনা দিতাম, 11টার সময় পৌঁছাইতাম, 11টার সময় বাজারে পৌঁছাইতাম। ওটাই গ্রাম, এই বাজারের নাম হচ্ছে লক্ষ্মীশ্বরী বাজার। আপনারা যারা ওখানে এলাকা থাকেন চিনবেন, মানেকশ্বরী লক্ষ্মীশ্বরী বাজার। আমার জেলা হচ্ছে খাগড়াছড়ি জেলা, আমার জন্মস্থান হচ্ছে লক্ষ্মীশ্বরী জেলা, লক্ষ্মীশ্বরী থানা, গ্রাম নাম হচ্ছে বামে বানরকাটা, গ্রামের নাম হচ্ছে বামে বানরকাটা। সব চাকমা সাম্প্রদায়িক ওই এলাকা। ওখানে কেউ খ্রিস্টান, হিন্দু, মুসলমান ওই এলাকা নাই।
এইভাবে কষ্ট করতে 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 এক সময় চিন্তা করলাম এই দেশে এলাকায় আর থাকবো না। এত কষ্ট করে জীবন যাপন করা, সে বাইরে বেঁকে চলে খাবো তাও শান্তি, রাস্তায় খামু আর গরমু, কামু আর গরমু, বেকার তুলমু, এটাই মনে হয় শান্তি। এত কষ্ট না করে, জীবন যাপন না করে আমি এসে ভিক্ষার মতো করে নিয়ে হাত তুলে ভিক্ষা করবো, আমার এটাই মাথায় কল্পনা। যখন বাড়ি থেকে যখন রাগ করে, ভাই ব্রাদার রাগ করে যখন বাড়ি থেকে বের হয়ে চলে আসছে, আসার পরে 2 নাম্বার গেট বলে 14 কিলো বলে, এটার নাম হচ্ছে 14 কিলো। ওখানে ছিলাম, আমার আত্মীয় স্বজন ছিল, ওখানে আত্মীয় স্বজন আছে, এখানে ছিলাম। ওখানে থাকতে 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 রাঙ্গামাটি চলে গেছি। রাঙ্গামাটি গেছি একটা বাজার করার জন্য, মানে মাছ, বিভিন্ন যে মাছ ধরা শীতকালে, ওই মাছের জাল টানার জন্য। মাছের জাল টানলে বিভিন্ন টাকা পয়সা পাওয়া যায়, ওই টাকা দিয়ে চলতে, ওই মানে টাকা পয়সা গুছাইতে গুছাইতে এক সময় চিন্তা করলাম শহরে চলে যাবো, চট্টগ্রাম। গাড়িতে টিকিট কাটছি আমি, যখন মুসলমান হই নাই। আমি ছোটখাটো কিছু ইতিহাসের কথা বলছি আপনাদেরকে। গাড়িতে উঠছে আপনার খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে গাড়ি ধরছিলাম। বেশ ওইখান থেকে গাড়িতে রওনা দিছি আমি, খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম, বালিছড়া বলে, বালিছড়া। এখন তো মা যেহেতু নাই, মা তো মারা গেছে, ভাই ব্রাদাররা আছে, তারা তো আমাকে আর ভালোবাসা দেখাশোনা দেখে না, ভালোবাসা না। এখন আমি একলা একলা কি করবো, মরিয়ারে বাঁচি, এই জন্য আল্লাহ রাস্তা আমি দিক তাকাই, মনে করেন বাড়ি থেকে বেরোর আগে চলে আসছি, মানে চট্টগ্রামে বিকেলে চলে আসছি। এখন সে গাড়ি রাত 9:30টার সময়, যারা চট্টগ্রামে অক্সিজেনের আগে বালিছড়া বলে, বালিছড়া আমাকে নেমে দিল। ওই বালিছড়া আমাকে নামে দেওয়ার পর আমার কাছে কিছু টাকাই ছিল, আমার 1000-12,000 টাকা। এখন তো ঠিকভাবে উচ্চারণ করতে পারি না, বাংলা ভাষা বলতে পারি না। হ্যাঁ, একটা সমস্যা ছিল। যেহেতু ওই ধর্মাবলম্বী ছিলাম, চাকমা উপজাতি ছিলাম, গ্রামে থাকলে তো বাংলা ভাষা শিখা হয় না। যখন শহরে অঞ্চলে থাকতে থাকতে মুসলমানের সাথে চলাফেরা করতে করতে তারপরে না বাংলা ভাষা কিছুটা শিক্ষা অর্জন করা যায়। কিন্তু আমি তো তখন কারো মুসলমানের সাথে চলাফেরা করি না। ওই বাজারে যাইতাম, তখন ওই যে মনে করে মালতাল বিক্রি করতাম, তখন বলতাম যে কয় টাকা, যখন বলতো তখন কথা এই টাকা, এই টাকা, এই কথা একটু বলতে বলে কিছুটা বাংলা ভাষা পারি, কিন্তু বুঝি, বলতে পারি না। বাংলা ভাষা বলতে পারি না, কিন্তু বাংলা ভাষা কেউ বললে, বাংলা কথা বলে কিছু বুঝতাম, কিন্তু বলতে আমার কষ্ট হতো, বলতে পারতাম না, আমি বুঝতামই না এবং বলতে পারতাম না, বুঝি, বলতে পারতাম না। এখন 9:30 যখন থেকে আমাকে নেমে দিল, গাড়ি ওই পর্যন্তই, স্ট্যান্ড ওখানেই শেষ। এখন আমি প্রথম একজন সিএনজিকে জিজ্ঞালাম যে মামা সামনে যাইবেন? তখন এই মামা বলে বলে কই যাবেন? আমি আর মনে করেন নাম বলতে পারি না, কোথায় যাবো, কোথায় নামবো, নামটা সঠিক বলতে পারি না, কোথায় যাব। মনে করেন সাপোজ যদি ঢাকা, যদি মনে করেন গুলশান আসি, গুলশান থেকে আমি যাবো এখন মনে করেন এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট নামটা যে বলবো, এয়ারপোর্ট তো চিনিই না, নামই তো জানি না, এয়ারপোর্ট কেমনে বলবো? তা আমি বললাম যে সামনে যাবো। সামনে সামনে কই যাব, সামনে যাব, এই আমার চেয়ে কথা করতে 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 শেষকালে যারা রাত্রে ডিউটিগত পুলিশ আমার সামনে এসেছে, আসতে আমাকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করে এক পাশে নিয়ে গেল, আমাকে নিয়ে বলে আমাকে বলে মাল কই রাখছস, মাল বের কর। আমি বললাম স্যার মাল কি, আমি তো জানি না মাল কি স্যার। চপ, মাল কই, তারা কিন্তু তোরা আমি থানায় চালাই দিয়ে দেবো, জেল থাকতে হবে, তোর জেল খুঁজতে হবে। আমি তো ভয় পাইলাম।
আমি বললাম স্যার আমি তো মালটা আমি চিনি না স্যার, শুধু আমার এইটুকু কাছে 1200 টাকা 12,000 টাকা ছিল, ওই 12,000 টাকা নিল, মোবাইলটা নিল। আমার মানি ব্যাগে 160 টাকা ছিল, ওই 60 টাকা শুধুমাত্র আমার পকেটে ছিল। সবকিছু নিয়ে তার একটা আমার সিএনজি উঠাই দিল, সিএনজি উঠাই দিয়ে আমার চট্টগ্রামে ওই অক্সিজেনে নামানোর কথা ছিল, সিএনজি উঠাই দিল। সিএনজি মামার জায়গায়, মামা ভাড়া কত এখান থেকে? সিএনজি ড্রাইভার বলে 100 টাকা ভাড়া। আমার মনে কষ্ট, মন খারাপ, এবং কি ভাড়া যখন 100 টাকা বললো, আমার তো খিদাও লাগছে, এমন ভাবে খিদা লাগছে যে মনে হয় আমি এখন মাটি ফেলে মাটি খাইতাম, এমন অবস্থা হয়ে গেছে সেদিন। মামারে আমি তো, আমার ছিল পকেটে মাত্র 160 টাকা, আমি যদি 100 টাকা দিয়ে দিই আর 60 টাকা কি করবো? পরে আমি মামারে বললাম, মামা মিথ্যা কথা বলছি আর কি করবো, আমার পেট বাঁচাতে হবে, আমার তো পকেটে শুধু 60 টাকাই আছে, যা যা টাকা ছিল সব পুলিশরা আমার কাছে সব টাকা পয়সা নিয়ে গেছে মামা, শুধু 60 টাকা ভাড়াটা নাও। হ্যাঁ বিশ্বাস কর আমার, করতে ভাড়া তুই বাড়া দিতে পারবি না, তুই উঠছিস কেন? তুই আমার গাড়িতে উঠছিস কেন? আমি বললাম, মামা আমি তো গাড়িতে উঠে নাই, আমার পুলিশটা, তুমি তো জানো পুলিশরাই তো উঠাই দিল। হ্যাঁ করে উঠে, ঠিক আছে তুই বলবি না সেটা আমি কই যাবো, সেটা না ভাড়া কত সেটা দেখাবে না। পরে আমি চিন্তা করলাম যে না, এরকম করলে তো মনে হয় সে বুঝতে পারবে না, বুঝবে না। পরে সাথে সাথে সামনে মনে করে আমি একটা মানে একটা মানে আসার মারি দিলাম, আসার দিলাম। ওই মানি ব্যাগটা আসার দেওয়ার পরেই বুঝতে পেরেছে আসলে সত্যি ছেলেটা সত্যি কথা বলছে, তার কাছে টাকা নাই। ওই 60 টাকা ছিল, ওই 60 টাকাটা নিয়ে গেছে। 60 টাকা নেওয়ার পর আমি তো একেবারে সামনে জীবনটা মানে শুধু অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি। কি করব, কেন এবার আমি শহরে আসছি, আর এখন কি খাবো, কোথায় থাকবো, কোথায় যাব, কানবো না হাসবো? মন চাচ্ছে শুধু একটা রশি দিয়ে গলায় একটা ফাঁস দিয়ে দিই, শুধু আমার এটাই মাথায় আসতেছে, শুধু খালি এটাই মাথায় আসতেছে, শুধু গাড়ির নিচে যাই চাপা পড়ে মারা যায়, শুধু এটাই আমার মাথায় আসতেছে শুধু। কি করব এখন? কান্নাকাটি করে এক পাশে একটা চট্টগ্রাম অক্সিজেন মোড় একটা বাজার আছে, বাজার কাঁচা বাজার বিক্রি করে, বিভিন্ন ফল টল বিভিন্ন বাজার, মাছ মাছ বিভিন্ন বিক্রি করে। ওই বাজারে এক কোনায় কান্নাকাটি করতেছি, কান্নাকাটি করতেছি। আর ওদিকে অঞ্চলে তো মনে করেন মুসলমানের সাথে তো মনে করেন বিভিন্ন দ্বন্দ্ব, পাহাড়ি উপজাতির সাথে মনে করেন মুসলমানের সাথে দ্বন্দ্ব আছে। মুসলমানরা এই ওদিকে পাহাড়িরা চাকমা উপজাতি যারা আছে, তারা কোনো সময় মুসলমানকে বিশ্বাস করা, মুসলমানের সাথে কথা বলা, মুসলমানকে দেখতে পারে না। আমি একজন, সে একজন ছিলাম, মুসলমানকে দেখতে পারতাম না, বুঝতে মানে তাদেরকে কি না করতাম, মুসলমান দেখলে আমার শরীরে গা জ্বলতো, সে আমি একজন ছিলাম। যখন ওই ধর্ম যখন ছিলাম, ওই ধর্মাবলম্বী ছিলাম। এখন আমি ওই অক্সিজেনের মোড়ে আমি কান্নাকাটি করতেছি, ভয়ও লাগছে, কি করবো? কান্নাকাটি করার পরে একজন আমার মাঝার মুসলমান ভাই আমার কাছে এসে বলে, ভাগ্নি তুমি এখানে আসছো কেন? এখানে থেকো না, তুমি বাসায় যাও, এখানে থাকলে পুলিশে ধরে নিতে পারে। তারপর আমি খুলে বললাম, মামা আমি দেখেন, আমি তো এই ধর্মাবলম্বী, আমার নাম হচ্ছে এরকম এরকম, আমার নাম হচ্ছে পতন চাকমা, আমি আমি তো বাড়ি থেকে রাগ করে চলে আসছি, আর আসার সময় ওই যে বালিচরা নাকি কি বলে, ওখানে আমার টাকা পয়সা সবকিছু চুরে নিয়ে ওই পুলিশটা আমার সব টাকা পয়সা এবং সবকিছু রেখে দিছে। এখন তো আমি থাকার মতো খাওয়ার মতো আমার কোনো টাকা পয়সা নাই, মামা আমাকে একটু ব্যবস্থা কি করবো না করবো আমি বুঝতেছি না মামা। চট্টগ্রামের মধ্যে মামা উচ্চারণটা যে এত ভালো লাগে, তারা মামা এই ভাষাটা এত যে পরিচালিত, মামা বলবেন খুশি, কাকা ভাই বলবেন অখুশি, কিন্তু মনে করবেন চট্টগ্রামে খুব মামা মামি ডাকটা এটা খুব চলে আসে বেশি। মামা মামামি এইটাই ডাকটা সবচেয়ে জনপ্রিয়। পরে ওই মাজন চিন্তা করলো, যেহেতু অন্য ধর্মাবলম্বী আছে, সে ভাই আসছে বিপদে আছে, তারে তো কিছু না কিছু করতে হবে, আমি যেটা মনে ধারণা মনে করছি আর কি। পরে পরে সে ভাই আমাকে বলছে, তুমি কি, যেহেতু আমাদের এখন তুমি তো মুসলমান না,
আমার তো বাসায় তো নিতে পারবো না, তুমি যেহেতু অন্য ধর্মাবলম্বী আছো আর তোমার তো এখন চিনি না, তুমি কি হোটেলে চাকরি করবা, হোটেলে কাজ করবা, ওখানে খানা দানা খাবে, আর দিলে 100 টাকা দিবে, মাসে 3000 টাকা পাইবা, আর ওখানে খাওয়া, প্লেট টেলেট পরিষ্কার পরিচ্ছন্ন করবা, টেবিল পরিষ্কার করবা, কাস্টমার আসলে বার্তা ঠিক মতো দিবা, এটা হচ্ছে তোমার কাজ। আমি চিন্তা করলাম যেহেতু আমি সবকিছু মা বাপ ছেড়ে এই শহরে আসছি, কষ্ট হলে কিছু না কিছু করতে তো হবে, না পারলেও তো অভিজ্ঞতা করতে হবে, কষ্ট হলে অভিজ্ঞতা করতে হবে শরীর কাজে। পরে পরে মনে করে আমার ওই এক হোটেলে রাত 12টা প্রায় হয়ে গেছে, 12টার দিক মনে হয় এরকম, আমাকে এই হোটেলে জয়েন করায়। ওই হোটেলে জয়েন করার পরে আমাকে বলে যে ভাই এ হচ্ছে একজন একজন বিধর্মী লোক, সে তো মুসলমান না, সেই আপনার দোকানে রাখেন, তারে ফেলে তেলে যা যা দোয়া প্রয়োজন হয়, খাবার দাবার আনার প্রয়োজন হয়, তরকারি আনার প্রয়োজন হয়, তারে দিয়ে পাঠান, তারে দিয়ে আনায়েন, সে কাজ করান, মাসে এই 3000 টাকা দিয়ে দিদি 100 টাকা করে দিয়ে। তারপরে আমাকে একটা খানার ব্যবস্থা করলো, খানা দিল আমাকে, একটা খানা দিছে, খানা খাইলাম, খাওয়ার পরে এমন ঘুম আসছে, মানে বুঝেন নাই, ফ্লান একেবারে শরীর পেলাম, তো কি করবো। ওই দোকানদার তো কয় এই ভাই ফ্লেটটা দাও, ভাই ফ্লেটটা দই নিয়ে আসো, ভাই এটা পরিষ্কার করো। আমার যে এত ঘুম লেগেছে, ঘুম রাখছে, সে তো বুঝতেছে না, কয় এই বেটা কাজ কর, এই কর, আমাকে বিভিন্ন ভাষায় উচ্চারণ শুরু করছে। শুধু একদিন ডিফারেন্স, মানে ছিলাম এরকম, কষ্ট হলে ছিলাম 2-3 মাস 4 মাস মতন ছিলাম। পরে একজন চাকমা, আমাদের দিনের ভাই, এই চাকমা ভাই সাম্প্রদায়িক, তার সাথে দেখা সাক্ষাৎ হলো। আমার যে হোটেলে চাকরি করি ওখানে আসছে, কথাবার্তা বলতো, আমাকে বলছে ভাই তুমি মুসলমান, তুমি এখানে চাকরি করো, এখানে চাকরি না করে তুমি আমার সাথে চলো, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবো, ভালো চাকরি, বেতন পাবা 20,000 30,000 টাকা বেতন পাইবা, তোমার একটা চাকরির ব্যবস্থা করে দিই। আমাকে ওই চাকমা সম্প্রদায় বলতেছে। চিন্তা করলাম যেহেতু আমি এই যে 3000 টাকা বেতনের চাকরি এসছে, মনে করেন 10,000 টাকা 20,000 চাকরি দিতে আমার মনে সবচেয়ে ভালো হবে। তবে আমার বলা, আমি 3000 টাকা 15 দিন হয়েছে, 15 দিনে মনে করেন 3000 টাকা 1500 টাকা দিচ্ছে। আমি বললাম মামা আমি এখানে থাকবো না, মামা আমি চাকরি করবো না, আমার একটা চাকরি হয়েছে, ওই জন্য ওখানে চলে যাবো, আমার একজন ভাই আছে, ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেছে, ভাই আমার চাকরির ব্যবস্থা করেছে। আমি মিথ্যা কথা বলে ওখান থেকে চলে আসছি। এখন ওই যে যে চাকমা যে সম্প্রদায় যে ভাইটা আমার টাকা পয়সা সে মাইরে খাবে, সেটা তো আমি জানি না, আমি তো জানতাম না, বুঝতাম না। পরে একটা বিল্ডিং এ নিয়ে গেল আমারে, নিয়ে বলছে 500 টাকা দাও, এখানে সিকিউরিটি গার্ড আছে, তাদের কিছু টাকা পয়সা দিয়ে চাকরি জয়েন করতে হয়। 500 টাকা দিলাম, আর আছে 1000 টাকা। পরে কয় ভাই সব টাকা পয়সা দিলাম, কিন্তু সব টাকা কিন্তু ওর পকেটে, আমি সেটা বুঝতাম না। বলে আমার যে ভাই টাকা পয়সা সবই তো দিলাম, চাকরি হইলো না, চলো আর অন্য জায়গায় চলো। এরপর আরেক বিল্ডিং এ ঢুকলো, বিল্ডিং ঢুকে কয় এখানে চাকরি কথা বললে কিছু হাদিয়া মানে টাকা পয়সা দিয়া লাগে, দাও আর 500 টাকা দাও। দিলাম 500 টাকা, আমিও তো বুঝি না অত কিছু, ওই টাকা কিন্তু দিত না, ওই টাকা কিন্তু ওর পকেটে যাইতো। শেষে শেষে একটাই ছিল, বড় একটা গার্মেন্টসে নিয়ে গেল আমারে, মানে সিকিউরিটি গার্ড আছে, ম্যানেজার আছে, তাদের কিছু টাকা দিতে, 500 টাকা দিতে, হাদিয়া দিতে হয়, এটা দিলে তারা চাকরি জয়েন করায়। পরে 500 টাকা দিয়ে দাও, আমার কোনো টাকা নাই কাছে। ওই 500 টাকা তো মনে করেন 1500 টাকা তো অলরেডি ওর পকেটেই। পরে এই যে চট্টগ্রামের যে ফেরিবোট বলে, ফেরিবোট বেশিরভাগ ওখানে উপজাতিরা থাকে, চাকমা সম্প্রদায়করা বেশিরভাগ ওই ফেরিবোটে থাকে। ওই ফেরিবোট নিয়ে গেল আমারে, ফেরিবোটে কিনে তার বন্ধু নাকি কি হয় বাসায় উঠাইলো,
কয় ভাই আমাদের চাকরি হয়ে গেছে, মিথ্যা অপবাদ দিয়ে বললো যে ভাই আমাদের চাকরি হয়ে গেছে, আমাদেরকে বাসা ভাড়া দিন, আমরা বেশি না, আমরা চাকরি করবো, বেতন পাইলে আমরা অ্যাডভান্স টাকা দিব। ওর শালা সকালবেলা আমার কয় হে আজকে চলে, 3 দিন না 4 দিন ছিলাম মানে বাসায়, আজকে চলে যাইতে হবে, না গেলে কিন্তু কয় দুপুরে বলছে নাকি ভাড়া দিয়ে লাগবে অ্যাডভান্স, নাহলে কিন্তু রাখবে না এখানে, তাহলে কিন্তু সমস্যা, আমাকে অ্যাডভান্স না দিলে এখানে যেতে পারবো না। আমাকে একটু বলে কানে কানে। এখন ওখান থেকে পলাই আসতে হবে, কিভাবে পলাই আসবো? প্রথম আমার বের করে দিছে, আমি কও তুমি যাও, আগে যাও, চা খাবো করে বের হোক। আমি বের হয়েছি, রাস্তার দ্বারাই আছে, সেও চা খাবো করে বের হয়ে আসছে। এরপরে ওখান ফিরিবোর থেকে হাইটে হাঁটতে হাঁটতে টাইগার পাস ছেড়ে 2 নাম্বার গেট ছেড়ে একেবারে হাঁটতে 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 ওই কোন ফিরিবোট আগ্রাবাদ ফেলে, কোন ফিরিবোট আর কোন অক্সিজেন, হাঁটতে 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 একেবারে ক্লান্ত শরীর, যেখানে বসি সেখানে একেবারে ধুলে ভরে যায়, এমন খিদা লাগছে। বাইরে বললাম ভাই একটু খাবারের ব্যবস্থা করো, না আমার কাছে টাকা নাই। অথচ আমার 1500 টাকা কিন্তু ওই মেরে দিছে, ওর পকেটেই আছে, আমি জানতামই না। পরে খায় আমার এক পকেটে 100 টাকা আছে, 100 টাকা 1 প্লেট ভাত নিয়ে আমরা দুজনে ভাগ করে খাই। ঠিক আছে নেন, নিল 100 টাকার প্লেট, ওই যে খিচুড়ি দেয় অনেক সময় দেয় না, খিচুড়ি দেয় 100 টাকা, ওই খিচুড়ি নিছি আর কি। ওই 100 টাকা আমরা দুজন ভাগ করে খাইলাম। খাই কিছুটা মনে করেন শরীর বল আসছে, শক্তি আসছে। এরপরে পাশে আশেপাশে ঘুরে 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 করতে 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 চাকরি খোঁজাখুঁজি করতে করতে রাত সন্ধ্যা হয়ে গেছে। এখন কোথায় যাব, কি করব না করব, কোথায় থাকবো রাতটা কোথায় থাকবো, চিন্তা ভাবনা নিজেই আমি কান্না করতেছি। কেন আসলাম? হোটেলে থাকতাম, হোটেলে থাকতে তো একটা সময় খানা দানা ঠিক মতো খাইতাম আর ঘুমাইতাম, কেন ভাই এর সাথে আসলাম? আমি নিজেকে মন ধরে রাখতে পারতেছিলাম। এরপরে হাঁটতে 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 যখন অক্সিজেনে মরে আসছে, আমাকে রেস্টুরেন্ট, যেটা বলে বিসমিল্লাহ রেস্টুরেন্ট এবং মক্কা রেস্টুরেন্ট, আরেকটা জাপানি রেস্টুরেন্ট আছে অক্সিজেন মোড়ে। যারা অক্সিজেন চট্টগ্রামে আছেন অবশ্যই আমার জানেন, জিজ্ঞাসা করতে পারেন। দক্ষিণ সাইডে মানে উত্তর সাইডে কিন্তু সরি দক্ষিণ সাইডে এখানে বিসমিল্লাহ হোটেল আছে আর মক্কা হোটেল আছে, আর ওই যে উত্তর সাইডে পূব সাইডে কোনায় জাপানি হোটেল আছে, পাশে একটা থানা আছে। কিন্তু আমার কথা শিওর কিনা, সঠিক কথা বলছি কিনা আপনারা যাচাই করতে পারেন। পরে ওই যে বিসমিল্লাহ যেটা রেস্টুরেন্ট, ওখানে ঢুকলাম আমরা। ঢুকে ভাই বললো যে ভাইজান এখানে কি কোনো লোক লাগবে, কাজের লোক, আমরা কাজ করব দুইজনে। এখন তো ওই মাজন ছিল এবং তার সোহেল ভাই ছিল, তারা দুই ছেলে 3 ছেলে। সে বলে আমাদের তো লোক দরকার, তবে তোমাদের কি কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা, আমাকে প্রশ্ন করে সবাই। তা আমি বললাম আমাদের তো কাজের অভিজ্ঞতা নাই, তবে একবার দেখলে আমি বুঝতে পারবো, আমি কাজ করতে পারবো ইনশাল্লাহ, আমার এটাই ইচ্ছা ছিল, এটা বলতাম। পরে জয়েন করছি, আমার দিলে 100 টাকা দিত, মাসে 3000 টাকা ধরছে বেতন। ওরও একই, দুইজনেই গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন করতাম এবং কি টেবিল পরিষ্কার করতাম, খাবার দাবার দিতাম, এই আর কি। আমি আল্লাহর রহমতে একদিনে 15 দিনে আমি মেসিয়ার হয়ে গেছি। 15 দিনে ওই হোটেলে মেসিয়ার, মানে আমি খাবার টাবার দিতাম, আমি একজন অভিজ্ঞতা একজন ছেলে হয়ে গেছি। ওই মাজন আমাকে মেসিয়ার হিসেবে ঘোষণা দিল যে ছেলেটা মেসিয়ার আজকে থেকে মেসিয়ারি করবে, ও কোনো গ্লাস পরিষ্কার পরিচ্ছন্ন করবে না। ওই মাজন
আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমি এই ভালোবাসার জীবনে ভুলবো না। এখনো বলতেছি, এই ভালোবাসার জীবনে বলবো না, এখনো মনে আছে। সবাইদেরকে ভালো না বাসলে আমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আমার ডিউটি ছিল সকাল 4টা থেকে বিকাল 3টা পর্যন্ত, ডিউটি সিস্টেমটা এরকম। আর বিকাল 3টা থেকে রাত 3টা পর্যন্ত, মানে 12 ঘন্টা ডিফারেন্স ছিল, 12 ঘন্টায় ডিউটি করতে হতো। আমার সাথে যে ভাইটা ছিল, যে নবম, যে মুসলমান হয় নাই, সে ছিল, তার ডিউটি ছিল সকাল 4টা থেকে রাত বিকাল 3টা পর্যন্ত। আমার বিকাল 3টা থেকে রাত 3টা পর্যন্ত ছিল আমার ডিউটি। যখন 2 দিন 3 দিন ছিল, 4 দিন বা 5 দিনই মাথায় মনে হয় যারা সকালে ডিউটি করে ওরা উঠতে পারে নাই। তো সোহেল ভাই যে ছেলেটা, মানে মাজনের যে মাজনের দোকান হোটেলের মালিকের ছেলেটা খুব রাগী মানুষ, এমনি খুব আমাকে ভালোবাসে, আমার কোনো সময় হাত দিয়ে নেই। সকালবেলা 5টা অফার হয়ে গেল, 4টার সময় ডিউটি আসার কথা, 5টা বেজে গেছে, এখনো তারা উঠে না ঘুম থেকে। স্কেল নিয়ে গেছে মারার জন্য, সবাইকে স্কেলে বাইরে মাইরে মাইরে মনে করে, স্কেলে বাইরে বাইরে মানে সবাই উঠাইছে। ওটা তো ডিউটির সময় হয়ে গেছে, ডিউটি করিস না, তো ডিউটি সময় হয়ে গেছে, এরা উঠিস না, হ্যাঁ? এবার মাসে মাসে বেতন দিই না, টাকা পয়সা দিই না। আমার যে সাথে যে ছিল, চিটার চিটার বদমাস, সেই দুপুরের সময় আমাকে বলতেছে যে ভাই আমি আর চাকরি করবো না, এখানে চলে যাবো এখান থেকে। বা আমার কাছে চলো ভাই, এখানে চলো, এখানে চাকরি করবো, চলো এখানে আর অন্য জায়গায় ভালো চাকরি ঢুকবো। আমি কলাম, বেটা তুই গেলে যা, আমি এখানে আসি, ভালো আছি। এই কথা কেন কইলাম, যখন আমি ঘুমিয়ে গেছি, আমার একটা বাটন সেট ছিল, বাটন সেট আর ব্যাগ, নতুন ব্যাগ, ওইটা নিয়ে ওটা হয়ে গেছে। আমার তো মনে করেন 3টায় এসে 4টার সময় ওই মনে করেন ফজরের সময় যেয়ে ঘুমাইতাম। আরো ডিউটি ছিল ওই 4টা থেকে মনে করেন বিকাল 3টা পর্যন্ত, ওই সময় মনে করেন ঘুমার অবস্থায় আমার জিনিসপত্র সব উড়া হয়ে গেছে, নিয়ে গেছে। তখন বুঝতে পারলাম যে ছেলেটা আসলেই আমি যা ইনকাম করব, মানে আমার টাকা পয়সা ও খাওয়ার জন্য একটা প্রস্তুত নিয়েছিল। এবার আসেন, আমি তখন মুসলমান হই নাই, তখন কিন্তু আমি আবার গরু গোশটাও খাইতাম না। এই যে বর্তমান যে ভারতে যে শুভেন্দু অধিকারী যে বলতো না, এটা মাতাজি মাতাজি, ওই সম্প্রদায় আমি একজন ছিলাম, মাতাজি, আমিও মাতাজি কইতাম। মাতাজি গোশ খাওয়া যাবে না, গরু গোশ খাওয়া যাবে না, আমি একজন সেটা সেই রকম আমি একজন লোক ছিলাম। ওই মাজন আমাকে বাসায় নিয়ে যেতেন, যখন 3টার সময় ডিউটি শেষ হতো না, 3টার সময় আমাকে নিয়ে যেতেন বাসায়। মামি, মানে ওনার ওয়াইফ মামি বলতাম, আর যারা ছেলে, ওনার ছেলেদের ভাইয়া বলতাম। আমার নিয়ে ওরে বাবা এমন অ্যাকাউন্ট করতো, এত আমার ভালোবাসা দিচ্ছে, এই যেটা মনে করে ফল টল, আপেল আঙ্গুর, কত কিছু দিয়ে আমার জন্য ব্যবস্থা করে দিছে। যেহেতু আমি তো তখন মুসলমান হই নাই, আমাকে বুঝাইতো, বাগিনী আসো আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করো, আমাদের ধর্মে আসো, দেখো আমাদের ধর্মে আসলে তুমি দুনিয়ায় শান্তি পাইবা, আখিরাতেও শান্তি পাইবা, দুনিয়া যা ভালোবাসা পাইবা, আখিরাতে ভালোবাসা পাইবা। তুমি আমাদের ধর্মে আসো বাগিনী, ইসলাম ধর্ম গ্রহণ করো। প্রিয় ভাইরা, এত কিছু সুন্দর আমার ইতিহাস বলতেছি, একটা লাইক দিন প্রিয় ভাইরা, একটা লাইক দিন প্লিজ। আমি যে কিভাবে ইসলাম গ্রহণ করছি, আমি তো সেই ইতিহাস আপনাদেরকে শেয়ার করতেছি, প্লিজ ভাইরা আমার একটা লাইক দিন। আমাকে বারবার 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 সব সময় বুঝাইতো, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাকে দাওয়াত দিত ওই রেস্টুরেন্ট মালিক। আমাকে শেষকালে বলে, ভাগ্নে তুমি যদি মুসলমান হও, তোমার জন্য আমি একটা ফ্ল্যাট, তোমার জন্য একটা ফ্ল্যাট ব্যবস্থা করে দেব, আর তোমার জন্য আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট করব, মাসে মাসে টাকা জমা রেখে দেব, আর তুমি যদি ব্যবসা করতে চাও, তোমার জন্য আমি একটা ব্যবসা ব্যবস্থা করে দেব। আমি চিন্তা করি
ওই যে যখন হঠাৎ করে যে চট্টগ্রামে নতুন নতুন আসছিলাম, যখন আমি বিপদে পড়ছিলাম, তখন আমি ওই যে মাজন আমার একজন ভাই আমার যে হোটেলে ঢুকে দিল না, ওই তার কাছে আমি জিগাইলাম যে ভাইজান, আমরা তো আপনাদেরকে দেখতে পারি না, আমরা তো আপনাদেরকে দেখতে পারি না, আপনারা আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস মনে করি না, আপনারা মুসলমান, আমি একজন চাকমা উপজাতি, আমি তো আপনাদেরকে তো আমরা চোখে দেখতে পারি না, কিন্তু আজকে আমাকে মারার কথা, মেরে ফেলার কথা, সেই জায়গায় আপনি কেন আমাকে উপকার করছেন? তখন ওই মাজন মুসলমান ভাই আমাকে প্রশ্ন উত্তর দিল, দেখো, যে হোক কাফের, সেই হোক বিধর্মী, সে হোক ভিন্ন ধর্মাবলম্বী, যদি বিপদে পড়ে, এটা আমি মুসলমান হয়ে কর্তব্যে, মুসলমান হিসেবে তার পাশে দাঁড়ানো, এটা আমার ইমানের দায়ী। তখন এই কথা কিন্তু বলেছিল, তখন আমার কিন্তু এটা আমার মাথায় এখনো পর্যন্ত আছে। তো এই কথা মনে পড়ে মাঝে, যখন আমার ওই যে মাজন রেস্টুরেন্ট যে মালিক আমাকে দাওয়াত দিত ইসলামী বিষয়, তখন আমার এই কথা হঠাৎ করে মনে পড়ে, আসলে কি আমি কি ইসলাম গ্রহণ করব কি করব না, করব কি করব না, মানে 100% থেকে মানে 50% মনে করেন প্রায় রাজি হয়ে গেছি মুসলমান বিষয়টা, মুসলমান হওয়ার ব্যাপারে প্রায় রাজি হয়ে গেছি, মুসলমান হমু প্রায় রাজি হয়ে গেছি। হ্যাঁ, জি, আবার বলে যখন মাজন যখন আমাকে বলে যে একটা বিল্ডিং করে ব্যবস্থা করে ফ্ল্যাট দেবে, আবার একটা ব্যাংক অ্যাকাউন্ট করে দেবে, আর ব্যবসা ব্যবস্থা করে দিবে, যখন এই কথা বলল, তখন আমি এবার এদিকে চিন্তা ভাবনা করে আমি এবার বলি, যদি মুসলমান হই এখন, তাহলে তো আমাকে মনে করেন সবাই লোভ লবিক লবিক বলবে যে এত কিছু দিছে বলে মুসলমান হয়েছে, এত কিছু সম্পদ লিখে দিছি বলেই সেই মুসলমান হয়েছে, সেই কি এটা বলবে না সবাই ভাইয়া? এই কথা বলবে সবাই। পরে খাগড়াছড়ি একজন বড় দিনী আলেম, একজন বড় আলেম ছিলেন, যিনি, তার সাথে 4-5টা গাড়ি বডিগার্ড পর্যন্ত ছিল, তারা যখন ওই রেস্টুরেন্টে আসছিল, রেস্টুরেন্টে আমি নিজে তাদেরকে সার্ভিস দিয়েছি। সার্ভিস মানে ওই যে ফেলে তেলে পরিষ্কার পছন্দ করা, গ্লাস মোড় মানে জায়গাটা পরিষ্কার পছন্দ, খাবার দাবার সবকিছু আমি সুন্দরভাবে গ্রহণ করেছি, তাদেরকে সার্ভিস দিয়েছি। ওই মজে খাবারের মাজা শেষে আমার ওই মালিক মাজন বলে, ফিরো ভাই, ইনি হচ্ছে, এই হচ্ছে অন্য ধর্মাবলম্বী আছে, তো আমাদের ধর্মের জন্য দাওয়াত দিচ্ছি, বুঝাচ্ছি, তো তার জন্য একটু দোয়া করেন, সে যেন আমাদের ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করে। তো আমাকে হাত ধরে দোয়া করে, আল্লাহ যেন আপনাকে হিদায়াত দান করে, আল্লাহ যেন আপনাকে বুঝদান করে, আল্লাহ যেন আপনাকে মুসলমান হওয়ার তৌফিক দান করে। আমাকে দোয়া করে গেল, হতে পারে ওনার দোয়া হতে পারে একটা কবুল করছে, আমার মনের সম্ভাবনা বেশি, যেহেতু আমি এখন তো মুসলমান আলহামদুলিল্লাহ। তখন গরু গোশ কিন্তু খাই না, বুঝতে হবে। একসময় আমাকে গরু গোশ সামনে দিল, আমাকে গরু গোশত খাওয়ার জন্য। আমি বললাম, মামা খাইতে পারবো না, এটা আমার মাতাজির গোশ, এটা আমার মাতাজির গোশ, আমি খাইতে পারবো না, আমাকে খাবার দিয়ে এটা দিয়েন না। এখন তো মনে করেন মাজন মনে করেন আমার উপরে রেগে গেল, হাট বেটা তোর মাতাজি, বেটা মাতাজি, এটা আমাদের কুরবানি, এটা আমাদের ধর্ম, এটা আমার সবচেয়ে প্রিয় খাবার, বেটা তুই মাতাজি, বেটা মাতাজি, কি ছিল মাতাজি তোর বেটা? আমাকে উল্টো বলে আমাকে গালাই, রাগে করছে, এটা ভালোবাসার রাগ আর কি। পরে মনে করেন এক পিস কোন রকম খাইছি, খাওয়ার পরে সুবহানাল্লাহ, এটা ভালো লাগতেছে, কি ব্যাপার, গোশত জীবনে খাই নাই, হ্যাঁ মাটাছি গোশত জীবনে খাইনি, আজকে খাইতেছি তো কত ভালো লাগছে। যখন না খাওয়া শুরু করলাম, আজকে এক পিস, কালকে এক পিস করতে 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 গরু গোশত খাওয়া শিখে গেছি। যখন শিখলাম তখন মামারে বলি, মামা গোশ দিয়ে আজকে ভাত খাবো। হ্যাঁ বেটা, এটা তো ব্যবসা করতেছি বেটা, এত খানা গোশ দিয়ে ভাত খাওয়ানো যাবে না, এখন আজকে আমার গোশ দিতে চাই না। যে আমার এত সময় গোশ খাইতাম না, মাটাজি গোশ বলে খাইতাম না, তখন আমার জোর কুপূর্বক খাওয়ানোর জন্য বলছে মুসলিম আমারে, কিন্তু এখন যখন আমি খাওয়া শুরু করছি, শিখছি, এখন আমার আর গোশ দিতে চায় না। আচ্ছা যাই হোক,
এখন আমার শেষকালে কয় আমার মেয়ে বিয়ে দিমো, ওই সময় বিয়ের সময় অনুষ্ঠানে যাইবা, অনুষ্ঠানে গেলে তোমার গরু গোশ কি খাবা, খাবার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। এখন তোমার দোকানে কর্মচারী যারা আছে সবাইদেরকে দাওয়াত দিছে।